বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্বের ক্লাস আরম্ভ করেছি। আমরা পাঠদান করছি সমাজবিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আমরা ইবনে খালদুন সম্পর্কে দুইটি ক্লাস এর আগে করেছি। তোমরা লাইভ ক্লাস এবং আমরা ইউটিউব ক্লাসেও কিন্তু এই ক্লাস দুটো দিয়েছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে অগস্ট কোত সম্পর্কে কিন্তু এর আগেও আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের কিন্তু বেশ কিছু তথ্য আমরা জেনেছি। আজকে আমরা আরও একটু বিস্তারিত জানবো অগস্ট কোত সম্পর্কে। আজকে দেখো, আমি একটু বইয়ের আলোকে কিভাবে আছে আমি তোমাদের একটু পড়ে শোনাই। 1798 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি ফ্রান্সের মন্ট্রিপোলিয়ার গোঁড়া ক্যাথলিক পরিবারে অগস্ট কোত জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লুইস অগস্ট কোত ও মাতার নাম ফ্যারেলিক রোসেল। 1818 সালে সেন্ট সাইমন্ডের সাথে পরিচয় ঘটে। কার সাথে পরিচয় ঘটে? অগস্ট কোতের সাথে পরিচয় ঘটে। 1857 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা যে অগস্ট কোত সম্পর্কে জানছি, এর ভিতর আরেকটু তথ্য দিই। অগস্ট কোত কিন্তু জন্মগতভাবেই অনেক বুদ্ধিমান এবং মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন এবং তিনি 9 বছর বয়সেই পড়াশোনা শুরু করেন। সাথেই খুব দ্রুতই তিনি মাধ্যমিক স্তর শেষ করেন। মাধ্যমিক স্তর শেষ করার পরেই তিনি যখন পলিটেকনিক্যালে ভর্তি হন, সেখানে যে তার শিক্ষকদের সাথে মতবিরোধ শুরু হয়। অর্থাৎ যে পড়াশোনাটা তার জন্য ছিল তার থেকে অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন অগস্ট কোত। এজন্য খুব দ্রুতই তিনি সেই পলিটেকনিক ছেড়ে আবার ফ্রান্সে চলে আসেন। এই ফ্রান্সে চলে আসার পরেই বিভিন্ন ঘটনার মধ্য দিয়েই কিন্তু সেন্ট সাইমন্ডের সাথে কি হয়, 1818 সালে পরিচিত হয়। এর মধ্য দিয়েই বিভিন্ন সমাজবিজ্ঞানী অন্য বিজ্ঞানীদের সাথে পরিচিত হওয়ার সাথেই তিনি কিন্তু এই সমাজবিজ্ঞানের গবেষণা শুরু করেন এবং সমাজবিজ্ঞানের ধারণাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই তিনি অনেক পর্যবেক্ষণ, নিরীক্ষণ বা পদ্ধতিও অবলম্বন করেছে। এই সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনেছি। এই সমাজবিজ্ঞানের যে ধারাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তিনি সমাজ বিকাশের যে সূত্র আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে ত্রয়স্তর সূত্র। এই ত্রয়স্তর সূত্র সম্পর্কেও কিন্তু আমরা লাইভ ক্লাসে তোমাদেরকে আমি বলেছি। এই ত্রয়স্তরের সূত্রটাই কি হয়, 3টা স্তরকে ভাগ করা হয়েছে। জ্ঞানের 3টা স্তর, দেখো এভাবে আমি এখানে বোর্ডে লিখেছি। সমাজের প্রতিটি স্তরের এবং জ্ঞানের প্রতিটি শাখা ধারাবাহিকভাবে 3টি স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে থাকে। কয়টি স্তর? 3টি স্তর। দেখো আমি বলি, প্রথম স্তর হচ্ছে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, দ্বিতীয় হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর, তৃতীয় হচ্ছে দৃষ্টবাদী স্তর। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরে দেখো, প্রকৃতি নির্ভর মানুষের জ্ঞান ছিল সীমিত আর বুদ্ধি ছিল আড়ষ্ট মানে একদম সীমাবদ্ধ ছিল। চিন্তার জগতের ঘটনাসমূহ ঐশ্বরিক শক্তির কাছে বশীভূত ছিল। এই স্তরের জ্ঞানের ব্যবহার ছিল ধর্মভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো বইয়ের সাথে সাথে আমাদের কিন্তু আমি আরেকটু বুঝিয়ে তোমাদের বলছি। তৎকালীন যে সমাজে যখন অগস্ট কোত গবেষণা শুরু করেন, তখন এই মানুষের জ্ঞান ছিল আসলে প্রকৃতি নির্ভর, অর্থাৎ বাস্তব ভিত্তিক নয়। তারা কি করতো? প্রকৃতির উপর নির্ভর করত। যেমন ধরা হতো, বৃষ্টি হতো, ঝড় হতো, সেগুলোকে তারা একদম একটা দৈব একটা বিষয় মনে করতো, তার কারণ তারা জানতো না। অর্থাৎ ঘটনাকে তারা অনুধাবন করতো না, তারা কোনো বিষয়কে পর্যবেক্ষণ করতো না। তারা যেভাবে হতো সেই অন্ধবিশ্বাসের সাথেই জীবনকে ধারণ করতো। এজন্যই কিন্তু তাদের বুদ্ধি ছিল আড়ষ্ট, এরকমই বলতে চাচ্ছেন অগস্ট কোত। এই সময় ধরা হতো যে রাজারা ছিল একদম প্রতিনিধি, অর্থাৎ দেবতার প্রতিনিধি কারা? রাজা।
রাজা যে দেবতার প্রতিনিধি, এটা কিন্তু আমরা সমাজবিজ্ঞানের যে নবম অধ্যায়ে যে রাষ্ট্রের উৎপত্তি, এখানে কিন্তু আমরা কিছু তথ্য পেয়েছিলাম যে কিভাবে রাজাকে দেবতা মানা হয়, অর্থাৎ রাজাই সর্বশক্তি। রাজা কে নির্ধারণ করেছেন? রাজা নির্ধারণ করেছে হচ্ছে দেবতা, অর্থাৎ রাজার অন্যায় অত্যাচার সব সহ্য করেই জীবনযাপন করতে হবে, তেমনই একটা ধারণা কিন্তু পোষণ করত সেই সমাজে। সেই সময় সেখানে 3টি ধাপের কথা বলা হচ্ছে। তখন অগস্ট কোচ বলছে সেই সমাজকে আরও 3টি ধাপ, সেটা হচ্ছে কি অন্ধবাদ, তারপর হচ্ছে বহু ঈশ্বরবাদ, আর হচ্ছে এক ঈশ্বরবাদ। অন্ধবাদ যেটা বলা হচ্ছে, এখানে দেখো লিখে দিয়েছি আমি, অন্ধভক্তিবাদ, বহু ঈশ্বরবাদ আর একেশ্বরবাদ। অন্ধভক্তিবাদ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের প্রকৃতি জ্ঞান, মানে একদম প্রকৃতি নির্ভর হয়ে যাওয়া, নিজের জ্ঞান না থাকা, কোনো কিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ না করা। এই স্তরে কিন্তু পরিবার যে প্রথা, এই স্তরে কিন্তু পরিবার প্রথাটা শুরু হয়। এরপরে যেটা আছে সে বহিঃস্তরবাদ। বহিঃশ্বরবাদে কি হয় যে বিভিন্ন দেবতা, অর্থাৎ এক একটা বিষয়ের উপরে এক একজন দেবতাকে নির্ধারণ করে জীবনযাপন করত। যদিও এই স্তরে কিন্তু মালিকানার বিষয়টি বা শ্রেণী বিভাগটা এই স্তরে এসে জানা যায়। এরপরে আছে এক ঈশ্বরবাদ, অর্থাৎ অনেকগুলো স্তরের ঈশ্বরের পরিবর্তে এটা মনে করা হয় যে না, একজন মাত্র শক্তি আছে, একটি মাত্র শক্তি আছে এই পৃথিবী সৃষ্টির পিছনে, এটাকে বিশ্বাস করা হয়। এই সময়ে কিন্তু রাজনৈতিক চেতনাটা বৃদ্ধি লাভ করে। 13 শতক পর্যন্ত এটা স্থায়ী রূপ ছিল, এমনই ধারণা করা হয়। এরপরে দেখো আছে কি অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। প্রকৃতি ও বাস্তবতার সম্পর্কে দৃঢ় করার প্রক্রিয়ায় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরের বিবর্তিত রূপ হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। দেখো এখানে কথাগুলো এমন হচ্ছে, কথাটা বিষয়বস্তু হচ্ছে এই যে প্রকৃতি ও বাস্তবতা, অর্থাৎ প্রকৃতি যেভাবে দিয়েছে, সে আগে যেমন আমি বলেছি ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ চমকানো, এই যে প্রকৃতি নির্ভর, সে বাস্তব জ্ঞানের একটা স্তর। এই যে মধ্যকার স্তর, অর্থাৎ প্রথম স্তর আর তৃতীয় স্তরের মধ্যে একটা স্তর যেটা ক্ষণস্থায়ী রূপ ছিল, এটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে দেখো পরবর্তী স্তরে যাওয়ার ক্লান্তিকালীন অবস্থা বা ক্ষণস্থায়ী অবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ এই যে অধিবিদ্যা স্তরটা কিন্তু ছিল একেবারে ক্ষণস্থায়ী, অর্থাৎ প্রকৃতি নির্ভর যে জ্ঞান ছিল সেখান থেকে বাস্তব নির্ভর বা বিজ্ঞান ভিত্তিক নির্ভরে আসার যে মধ্যকার সময়টা হচ্ছে অধিবিদ্যা স্তর। এরপরে দেখো আছে দৃষ্টবাদী স্তর। মানুষ যখন কোনো ঘটনার কারণ ও ফলাফলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তিকে উপেক্ষা করে দৃশ্যমান বাস্তব যুক্তি ও পর্যবেক্ষণকে ভিত্তি হিসেবে বিবেচনা করে থাকে, তখনই অধিবিদ্যার সম্বন্ধীয় রূপান্তর হয়ে দৃষ্টবাদী স্তরে পরিণত হয়। অনেক বড় একটা কথা, এই বড় একটা কথার ভিতরে আমি তোমাদের আরেকটু বলি, সেটা হচ্ছে অতি প্রকৃত বিষয় থেকে বাস্তব জ্ঞান যখন মানুষ জীবনযাপনের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করে, তখনই হচ্ছে দৃষ্টবাদী, অর্থাৎ বিজ্ঞান দিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে। কোনো কিছুই মানে অহেতুক বা কোনো কারণ ছাড়াই ঘটেছে এটা নয়, প্রতিটা ঘটনার পিছনে কারণ আছে, সেই কারণটার ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই বিষয়টাকে মানুষ বিশ্বাস করেছে, এটাই হচ্ছে দৃষ্টবাদী স্তর। অর্থাৎ এই স্তরে এসে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়েছে, এমনই বলেছেন অগস্ট কট। এরপরে দেখো সামাজিক উন্নতির 3টি পর্যায়ক্রমিক ধাপের মাধ্যমে ক্রিয়াশীল থাকে। অর্থাৎ সামাজিক উন্নতি, এই উন্নতিটাকে ব্যাখ্যা করতে যেই কিন্তু অগস্ট কট এই 3টা ধারাকে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে বুদ্ধিগত উন্নতি, ভাবগত উন্নতি ও কার্যগত উন্নতি। বুদ্ধিগত যে উন্নতি, এই বুদ্ধিগত উন্নতির মধ্য দিয়েই কিন্তু আমাদের এই 3টি ধাপের সর্বশেষ ধাপে এসে পৌঁছেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানছি অগস্ট কট সম্পর্কে। অগস্ট কটের আজকে আমরা শুধু জানছি ত্রয়স্তর সম্পর্কে। ত্রয়স্তরের 3টা যে স্তর আছে, সেই স্তর 3টি সম্পর্কে আমরা ব্যাখ্যা করলাম। এটা কিন্তু আমি লাইভ ক্লাসেও তোমাদেরকে বলেছি। আর এই বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ফোন করবে এই ফোন নাম্বারে 01741603360। এছাড়াও
ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।